সার্বিকভাবে গত 10 মাসে বিশ্লেষণ করে যাচ্ছি। যে কথাটুকু আজকে বলার প্রয়োজন সেটা হলো যে ডক্টর ইউনূস কেন এত ঘন ঘন বিদেশ সফর করেন এবং আজকে উনি ব্রিটেনে যাওয়ার মৌলিক কারণটা কি? বাংলাদেশের সাধারণ মানুষের কাছে এটা একটা বড় ইনফরমেশন। উনি যেটা মেটিকুলাসলি ডিজাইনের অংশ হিসাবে প্রচার করেন, সেই অংশটুকু হলো যে উনাকে পৃথিবীর সকল দেশ এবং আমাদের জন্য, আমাদের সাধারণ মানুষের জন্য এখনো হয়তো যুক্তরাজ্য তথা যেটাকে আগে বলা হতো বিলাত, এই বিলাতে ভ্রমণ, বিলাতের সরকার, বিলাতের রাজা, এদের সাথে সংযুক্ত বা দেখা, ছবি তোলা এবং তাদের হাত থেকে কোনো কিছু গ্রহণ করা, তাদের সাথে সভা করা, এই বিষয়গুলো বাংলাদেশের সাধারণ মানুষের কাছে হয়তো বা এখনো মারাত্মক গ্রহণযোগ্য এবং উনি এই এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। না হলে 10 মাসে 13 বা 14টি বিদেশ ভ্রমণ কোন পররাষ্ট্রমন্ত্রী, আমেরিকান পররাষ্ট্রমন্ত্রীও এতগুলো করেন কিনা আমার সন্দেহ রয়েছে। যেই কথাটা বলা হচ্ছে টিউলিপ নিয়ে, আপনারা জানি যে এটা বাংলাদেশের বহু কয়েকজন নারী নেতৃত্বে ব্রিটেনে জন্ম নেয়া, তারা কিন্তু ব্রিটেনের পার্লামেন্ট মেম্বার হিসাবে কাজ করছেন অনেকদিন ধরে। তার মাঝে গৌরবের বিষয় হলো যে বাংলাদেশের জাতির পিতা, বাঙালি জাতির মহান নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্রা, যিনি ব্রিটেনে শুধু বহুবারে নির্বাচিত এমপি নন এবং তিনি এই সরকারে, যে সরকার এখন ব্রিটেন পরিচালনা করছে, সেই সরকারের একজন মন্ত্রীও ছিলেন। বাংলাদেশে যে মেটিকুলাসলি ডিজাইনের অংশ হিসাবে ক্ষমতার দখল, সেই দখলদারি বাহিনী আন্তর্জাতিক বাংলাদেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার, বাংলাদেশকে সেটা ইতিমধ্যে ওনারা সম্পন্ন করেছেন। বাংলাদেশে বিভিন্ন ধরনের বিদেশিদেরকে জায়গা করে দেওয়া, স্পেশালি বিদেশি সৈন্য সামন্তদের জায়গা করে দেওয়ার ব্যবস্থা ওনারা করেছেন। এখন যেটা বাকি ছিল বা বাকি যে কাজটুকু ডক্টর ইউনূস পরিচালনা করছেন, সেটা বিশ্বব্যাপী সামাজিকভাবে বিশ্বের সামাজিক দর্পণে যাতে বাংলাদেশকে হেয় প্রতিপন্ন করা হয়, সেই জন্য বাংলাদেশের গর্ব একজন ব্রিটিশ নাগরিক যিনি এমপি, তার বিরুদ্ধে বাংলাদেশে সম্পূর্ণ ফ্যাব্রিকেটেড কিছু কেস দাঁড় করিয়ে তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করে। এবং মজার বিষয়টা হলো যে যার বিরুদ্ধে এই ওয়ারেন্ট, তিনি এখনো পর্যন্ত ব্রিটেনের পার্লামেন্ট মেম্বার এবং ব্রিটেন সরকার সেটা ইন্ডিপেন্ডেন্টলি ইনভেস্টিগেট করে, এই বিষয়টা সালাউদ্দিন ভাই আমার চেয়ে অনেক বেটার ক্লিয়ারলি বলতে পারবেন, ইনভেস্টিগেট করে তারা সেটা প্রমাণিত হয়েছে যে এই আমাদের টিউলিপ সিদ্দিক সম্পূর্ণ নির্দোষ। এবং টিউলিপ সিদ্দিক যে কাজটুকু করেছেন সেটা হলো যে ডক্টর ইউনূসকে সরাসরি চিঠি লিখে আমন্ত্রণ জানিয়েছেন, যাতে করে ওনার এই ভ্রমণের সময়, ওনার এই তথাকথিত ব্যক্তিগত সরকারি ভ্রমণ, আমি আপনার প্রশ্ন থেকে অনেকটুকু দূরে সরে গেলাম, এর একটা কারণ আছে। কারণটা হলো প্রতি সেকেন্ডে আপডেট হচ্ছে। এই মুহূর্তে যে বিষয়টা হলো যে বাংলাদেশের এই সরকারের প্রধান, যিনি মেটিকুলাসলি ডিজাইন করে ক্ষমতা দখল করেছেন, উনি যখন আজকে লন্ডন পৌঁছলেন, সেখানে কিন্তু ব্রিটিশ সরকারের কোনো রিপ্রেজেন্টেশন, এমনকি কোনো উপসচিব, সচিব বা কেরানি কেউ উপস্থিত ছিলেন না। সেখানে ছিলেন বাংলাদেশের রাষ্ট্রদূত বা বাংলার রাষ্ট্রদূত, অথবা এটাকে হাই কমিশনার বলা হয়। অতএব এখান থেকে বোঝা যাচ্ছে যে এই ব্যক্তিটা উন্মাদ। এই ব্যক্তিটা হলো এমন উন্মাদ যে তার নিজস্ব প্রচার অভিযানের জন্য এই কাজগুলো সে করে যাচ্ছে বাংলাদেশের সরকারের টাকা দিয়ে। অতএব টিউলিপ বিষয়টাতে ফিরে যাই। টিউলিপ বাংলাদেশের এই বর্তমান ডাকাত সরকারের প্রধানকে চ্যালেঞ্জ করেছেন, ওপেন চিঠি দিয়ে চ্যালেঞ্জ করেছেন যে আপনার সাথে আমি দেখা করতে চাই, আপনি পার্লামেন্টে আসুন। এবং এটা নিয়ে ডেভিড বার্গম্যান একটি ফেসবুক পোস্ট করেন গতকালকে। এটা খুবই ইম্পর্টেন্ট। এই ইম্পর্টেন্ট হলো এই কারণে, সেখানে কেন টিউলিপ ওনাকে বাংলাদেশের সরকারের প্রধান বা এই ধরনের কোনো বিষয় উল্লেখ করেননি, এটার একটা গভীর তাৎপর্য রয়েছে। তাৎপর্য রয়েছে যে আমি যদি আপনাকে অস্বীকার করি এবং আমি যদি আপনাকে রিকগনাইজ না করি, এবং যেহেতু বাংলাদেশের সংবিধান অনুসারে এমন কোন ইন্টারিম সরকারের অস্তিত্ব নেই, অতএব ব্রিটিশ একজন এমপি, উনি তো বাংলাদেশ সরকারের এই ইন্টারিম সরকারের এই ওনাকে অন্য কিছু মেনশন করতে পারেন না, কারণ যেটার অস্তিত্ব নেই। অতএব ডক্টর ইউনূস ক্ষমতা দখল করে আছেন, সেই হিসাবে ওনাকে আপ্যায়ন করেছেন যে আসুন আপনার সাথে আমি সরাসরি, এবং আপনার সাথে দুদক যে আমার বিরুদ্ধে কেস করেছে, দুদকের চেয়ারম্যান থাকবে, তাকে নিয়ে আসুন, এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর থাকবে, তাকে নিয়ে আসুন, যে আমার সাথে আমার যে বিষয়গুলো সেটাকে আপনাকে সরাসরি চ্যালেঞ্জ করছি। ডক্টর ইউনূসের যে এনজিও বাহিনী, যে সকলেই তার নিজের বলয়ের, আত্মীয়ের
অন্যান্য কিছু। আমি মনে হচ্ছে আপনি বোধহয় আমাকে বলছেন এখন একটু ভাইয়া স্টপ করার। একটু যদি হ্যাঁ। ওই যে দেখেন একটা কমেন্ট আছে, কমেন্টটা আপনি নিয়েন। ভাই ব্রিটিশ এমপি দ্বারা হক ইউনুসের পক্ষে নিয়ে যা করলো কিভাবে, মানে এই বিষয়টা অন্য একটা আলোচনার বিষয়, কারণ বাংলাদেশের যারা ব্রিটেনে বসবাস করেন বা যুক্তরাষ্ট্রে বসবাস করেন, দুঃখজনক ভাবে হলো সত্য, অনেকেই বাংলাদেশের সরাসরি এই ধরনের এই রূপা হকের মতন কাজ করেন, এমনকি আমাদের ইয়াতে বসে ওয়াশিংটন ডিসিতে। ধন্যবাদ। যে কথাটা তখন আমরা শেষ করতে পারিনি, সে কথাটা আবারও ফিরে যাই। সেটা হলো যে ব্রিটিশ এমপি টিউলিপের বিরুদ্ধে বাংলাদেশ সরকার বিভিন্ন ধরনের কেস করে বাংলাদেশে, সেটা এমনকি ডিপ্লোম্যাটিক উপায়ে ব্রিটিশ সরকারের সাথে বাংলাদেশ সরকার, যেহেতু সে ব্রিটেনের একজন এমপি, তার বিরুদ্ধে বাংলাদেশের ভিতরে বাংলাদেশ সরকার কোন ধরনের এলিগেশন আনবে, সেটা যে ব্রিটেন নট অনলি যে বা কমনওয়েলথের যে বাংলাদেশ বা তৎকালীন ভারতবর্ষ ব্রিটেনের কলোনি ছিল সেই অর্থে নয়, অর্থটা হলো যে একটি স্বাধীন সার্বভৌম দেশ বাংলাদেশ এবং ব্রিটেন এখনো একটি পরাশক্তি, সেই সাথে সেই দেশের একজন এমপি, এবং সেই সময় যখন বাংলাদেশ সরকার তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের এলিগেশন এনে কেস করেন এবং ওয়ারেন্ট জারি করেন, সেটা মনে হয় ডিপ্লোম্যাটিক ওয়েতে তাদের সাথে কথা বলা উচিত ছিল। কিন্তু এখন টিউলিপ যে কাজটুকু করলো সেটা বাংলাদেশ সরকারের বা ইউনুস সরকারের তথ্য যে সচিব বা যে প্রেস সচিব, সে কিন্তু বরাবরের মতোই অস্বীকার করলো এরকম চিঠি সে পায়নি, যদিও আমরা সাংবাদিকরা এই চিঠির মূল কপি এর মধ্যে সামাজিক মাধ্যম এবং গণমাধ্যমে প্রকাশিত, এবং আমিও সেটা যখন দেখলাম যে তিনি বলছেন যে তিনি এটা পাননি, সেই জন্য আমরা এটা আবার প্রচার করি। তা বিষয়টা হলো যে বাংলাদেশের ডক্টর ইউনুস এই চ্যালেঞ্জটুকু গ্রহণ করবেন কি করবেন না, কিন্তু উনি টিউলিপ যিনি একজন এমপি, তার চ্যালেঞ্জ গ্রহণ এখন পর্যন্ত করেছেন বা ডিক্লাইন করেছেন এমন কোথাও কিছু আমরা এখন শুনিনি। হ্যাঁ, জাহাঙ্গীর ভাই গেছে একটা প্রশ্ন, ইউনুস যে ইউনুস মুসলিম না নন মুসলিম, বিষয়টা নিয়ে আমাদেরকে অবশ্যই আরো মানুষ অনেকে যেটা বলে সেটা এক কথা, আর ডক্টর ইউনুস নিজে কখনো কোনো ধরনের ধর্মীয় অনুশাসন মানেন কিনা সেটা আপনারা আমার চেয়ে অবশ্যই অনেক বেটার জানেন। যে কথাটা বলছিলাম সেটা ফিরে যাচ্ছি, সেটা হলো প্রশ্নের উত্তর দিতে পারবে কি পারবে না ইউনুস টিউলিপের, সেটা অবশ্যই আমরা ইয়ে করব, মানে সেটা নিয়েও কথা বলবো। কিন্তু মৌলিক বিষয়টাতে ফিরে আসি, সেটা হলো যে আমাদের আমাদের যে বিষয় যেটা নিয়ে আলাপ, সেটা হলো যে ডক্টর ইউনুস এই চ্যালেঞ্জটা গ্রহণ করেননি বা ডিক্লাইন করেছেন এরকম কিছু জানা যায়নি। ডেভিড মার্কম্যান যে কাজটুকু করলেন সেটা হলো যে তিনি এটা নিয়ে একটা ফেসবুক দিয়েছেন, স্ট্যাটাস দিয়েছেন, যেখানে উল্লেখ করেছেন যে বাংলাদেশ সরকারের এলিগেশন গুলো সম্পূর্ণভাবেই কোনো রিয়েল তথ্যের ভিত্তিতে নয়, অতএব এই চ্যালেঞ্জ ডক্টর ইউনুসের জন্য আসলেই চ্যালেঞ্জ হিসাবে দেখা দিয়েছে। তাই হয়তোবা বাংলাদেশ সরকারের উচিত হবে এই বিষয়টা নিয়ে ব্রিটিশ সরকারের সাথে কথা বলা, তথা ইউনুস সাহেবকে উনি অনেকটা বলবো পরামর্শ নয়, উনি অ্যানালাইসিস করেছেন যে এই চ্যালেঞ্জটা গ্রহণ করাটাও একটা বড় চ্যালেঞ্জ। জানি যে ডক্টর ইউনুসের এই সক্ষমতা যে সে খুব ইন্ট্রিকি মানুষ, আর বোধহয় সালাউদ্দিন ভাই শুরু বলেছিলেন যে অতি চালাক এবং ধূর্ত এবং শিয়ালের মতন ধূর্ত, অবশ্যই না হলে সে বিশ্বব্যাপী বাংলা তার পারিবারিক একটি ব্যবসা হলো লগ্নি ব্যবসা, একদম পারিবারিক একটি ব্যবসা, লগ্নি ব্যবসা। সেই লগ্নি ব্যবসা, এবং এটা চট্টগ্রামে তার গ্রামের পাড়া প্রতিবেশী বহু মানুষের সাথে আমার ব্যক্তিগত পরিচয় আছে, এবং তারা এটা কনফার্ম না রিকনফার্ম করেছেন যে ওনারা বহু পুরুষ ধরেই এই লগ্নি ব্যবসা করেন। লগ্নি ব্যবসার আরেকটা শব্দ যেটা এখন সবসময় বলা হয় সেটা হলো সুদের ব্যবসা। এই সুদের ব্যবসাটা তার পরিবারের ব্যবসাকেই সে পড়াশোনার খাতিরে এবং তৎকালীন এরশাদ সরকারের সুবিধা নিয়ে এই বিশ্বব্যাপী একটা প্রচারণা করে উনি এইটাকে একটা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে এসেছেন। জানেন যে আমেরিকাতে ওই ব্যবসার একটা শাখা তিনি করেছেন, এবং যারা এর সাথে যুক্ত
তাদেরকেও আমরা যদি নিয়ে আসি যে তারা তাদের সামাজিক অবস্থান এসবগুলো অনেক ডিফারেন্ট। কিন্তু আজকে আসলে লন্ডনের বিষয়টা নিয়ে বারবার আমাদের শোনার ইচ্ছা সালাউদ্দিন ভাইয়ের কাছ থেকে। আমরা যেটা ওয়াশিংটন ডিসি থেকে আমি যে কাজটুকু করি সেটা আপনারা প্রতিনিয়ত আমার কাছ থেকে জানছেন, ভয়েস থেকে জানছেন, এক্সপ্রেস থেকে জানছেন, এবং আপনি আজকের হোস্ট ওনার মাধ্যমেও বারবার শুনতে পাচ্ছেন। আমরা টিউলিপ যে দুঃসাহসিক নয়, এটা হলো একটা রাজনৈতিক ব্যক্তিত্বের গণতান্ত্রিক চ্যালেঞ্জ। এটা 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 এই এই এটাকে যদি দুঃসাহস বলা হয় তাহলে এটা অতিরঞ্জিত হবে। এটা খুব স্বাভাবিক লেভেলের যে ও দুঃসাহসিক ভাবে ডাকাতি করছে যে ব্যক্তিটা, সেটা হলো ডক্টর ইউনূস। তার নাই জনসাপোর্ট। একটু আগে সালাউদ্দিন ভাই বলেছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাপোর্ট কতটুকু বাংলাদেশে। আমরা অন্যভাবে হিসাবটা দিই। বাংলাদেশে 95% মানুষ এবং 95 to 97% মানুষ পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে সমর্থন জানিয়েছিল যে আমরা স্বাধীনতা চাই, এবং সেই 3% to 5% ছিল যারা এই ইয়াদের আল-বদর, আল রাজাকার বাহিনীর এবং জামাত এইসবগুলোর সহযোগী বা তার সহমর্মিতা ছিল। সেই সংখ্যাটা কিন্তু আজ পর্যন্ত বাড়েনি। তারা যে মেটিকুলাসলি ডিজাইন করে ক্ষমতা দখল করলো, ডক্টর ইউনূস ইমাম মানে অনির্বাচিত এবং মুসলিম ইমাম হয়েছেন, কিন্তু উনি নিজে মুসলিম করেন কিনা আমার দেখা মতে নেই। অনেকে প্রশ্ন করেছেন যে উনি নন মুসলিম, হতে পারে উনি নন মুসলিম, কারণ উনি নন বিলিভার, এই ব্যাপারে বোধহয় আমাদের কোনো কনফিউশন নাই। এবং সেই জামাত কিন্তু ওনার উপর নির্ভর করে এখন সম্পূর্ণ ক্ষমতা দখল করেছে বাংলাদেশের, এবং দখল করেছে বলেই 32 নম্বরকে গুড়িয়ে দেওয়া হয়, দখল করেছে বলেই বঙ্গবন্ধুকে সমস্ত জায়গা থেকে যেসব জায়গায় বঙ্গবন্ধুর নাম আছে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়, এবং এটা নেতৃত্ব দিচ্ছে ডক্টর ইউনূস। এবং এই ডক্টর ইউনূসকে বঙ্গবন্ধুরই রক্তের উত্তরসূরি চ্যালেঞ্জ করে টিউলিপ সিদ্দিক চ্যালেঞ্জ করেছেন, আসুন আমার সাথে কথা বলুন। এবং এটাতে কি প্রমাণ হলো এই যে ডক্টর ইউনূসের যদি এই চ্যালেঞ্জ গ্রহণ না করেন তাহলে বিশ্বব্যাপী এটা প্রমাণিত হলো যে ডক্টর ইউনূস খুব ইন্টেন্ট ইচ্ছা করেই দুর্নাম করার জন্য, বদনাম করার জন্য এই বিষয়টা করেছেন, এবং এটার কোনো ভিত্তি নেই। এবং সালাউদ্দিন ভাই যেভাবে বলেছেন যে বাংলাদেশের মানুষ ইতিমধ্যে বুঝে গেছে, যারা ডক্টর ইউনূসকে একজন সৎ মানে একজন আন্তর্জাতিক পরিচিত মানুষ হিসাবে গ্রহণ করেছিল, তারাও ইতিমধ্যে বুঝে গেছে যে এই মানুষটা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তার কোনো অংশগ্রহণ নেই, কোনোদিন বাংলাদেশের কোনো জাতীয় অনুষ্ঠানে তাকে দেখা যায়নি, কোনোদিন সে কোনো বাংলাদেশের স্মৃতি স্তম্ভগুলোতে সে কোনোদিনও সম্মান প্রদর্শন করতে যায়নি, এবং জাতীয় ঈদগাতে যে এইবার দ্বিতীয়বার বা যে দেখলাম নামাজ পড়তে গেল সে, এবং সেখানে সে ক্ষমতা দখলের আগে কোনোদিন ছিল না। অতএব ইউনূসকে বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ, গণতান্ত্রিক মানুষ, বাংলাদেশের স্বাধীনতার পক্ষের মানুষই তাকে তাড়িয়ে দেবে, এটার একটা প্রমাণ আজকে লন্ডনে হয়ে উঠলো। লন্ডনই হয়ে গেল মনে হয় ইতিহাসের টার্ন পয়েন্ট, যেখান থেকে ইউনূসের পতন শুরু হয়েছে বলেই আমাদের ধারণা। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। এবং আমাদের সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে লন্ডনে যারা প্রচন্ডভাবে প্রতিরোধ গড়ে তুলেছেন তাদের একজন অন্যতম সংগঠক হচ্ছে আমাদের সালাউদ্দিন ভাই, এবং সালাউদ্দিন ভাইয়ের কে অডিয়েন্স আসলে অনেক চাচ্ছে, যদিও টেকনোলজির বিভিন্ন সমস্যা আছে, আমরা পারছি না। এখানে ইউনূস সাহেব আমেরিকার টাকায় আন্দোলন করে সেন্ট মার্টিন দ্বীপ করিডোর বিদেশিদের হাতে তুলে দিচ্ছেন, বিশ্বজিৎ মল্লিক তিনি কমেন্ট করেছেন। এবং আরো একজন কমেন্ট করেছেন, সেটা হচ্ছে বিশ্ব বাটপার সুদী ইউনূস দেশ ধ্বংস করার মহাপরিকল্পনা নিয়ে জঙ্গি গোষ্ঠীর মদত দিচ্ছে, পাকিস্তানের বিজরা সব একত্রিত হয়ে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ধ্বংস সহ মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত ও হত্যা করতেছে। এই যে বিষয়গুলো, এগুলি কিন্তু কমেন্টস থেকে এসছে। তার মানে কি? তার মানে হচ্ছে আমাদের যারা অডিয়েন্স আছে তারা আসলে রাজনৈতিক যে সচেতনতা সেটা সর্বোচ্চ পর্যায়ে আছে, এবং তারাই হচ্ছে সত্যিকারের এই মুহূর্তের বাংলাদেশি চ্যানেল। বাংলাদেশে যখন বিভিন্ন চ্যানেলগুলিতে বাতাবি লেবুর চাষ হচ্ছে, তখন অনলাইনে আমাদের অডিয়েন্সরা তাদের প্রত্যেকের ওয়ালে, এবং যদি ওয়াল নাও থাকে এরকম বিভিন্ন অনুষ্ঠানে জয়েন করে তারা কিন্তু তাদের সত্যিকারের যে ইনফরমেশনগুলি সেগুলি তারা শেয়ার করছেন। অনেক ধন্যবাদ এই ইনফরমেশন শেয়ার করার জন্য। এবং আরো হচ্ছে আরেকজন কমেন্ট করেছে, মানুষের রক্ত চোষা সুদখোর ইউনূস সুদের ব্যবসা খুব ভালো বুঝেন। মানে আমি আর কি বলবো, আপনারাই সব বলে দিচ্ছেন। আপনারা, আমি বললাম না আপনারা ভালো না বোঝার কোনো কারণ নেই, কারণ এই বিষয়টা হলো এই বিষয়টার যেটা মৌলিক বিষয় সেটা হলো এটা হলো ওনার পারিবারিক ব্যবসা। আমরা ইতিমধ্যে কিন্তু গত 10 মাসে আরো জানি যে উনি ওনার নিজের লেখা বইয়ে উনি স্বীকার করেছেন শিশুকালে কিভাবে উনি একটি শিশু ম্যাগাজিন চুরি করেছেন।
সো এই ক্রিমিনাল মাইন্ড, হ্যাঁ, এটা উনি নিজে, ওটাকে উনি মনে করলেন যে এটা প্রচার করা যায়। তার অর্থ হলো যে ক্রিমিনাল মাইন্ড, সে কিভাবে ক্রিমিনালি চিন্তা করে বাংলাদেশের ক্ষমতা দখল, সেটা শিশুকাল থেকেই। অতএব বাংলাদেশের মানুষ এই ক্রিমিনালকে বিচার শুধু ক্ষমতাচ্যুত করবে না, তো বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ প্রকাশ্যে যে বিচারগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে এই টিমটার, এই ডক্টর ইউনূসের নেতৃত্বে যে টিমটা গত 10 মাস ধরে বাংলাদেশকে ধ্বংস করে যাচ্ছে, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে ধ্বংস করে যাচ্ছে, বাংলাদেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিচ্ছে। এখন সে বাংলাদেশকে বিশ্ব দরবারে একদম উলঙ্গ করে বাংলাদেশের সামাজিক অবস্থানকে নষ্ট করে দিচ্ছে, যেটা হলো টিউলিপ সিদ্দিকের নামে সম্পূর্ণ কেস করা। এবং আপনারা জানেন যে গত 10 মাস ধরে যে যুদ্ধটা চালিয়ে যাচ্ছি সেটা বাংলাদেশকে পুনরুদ্ধার, এবং ডক্টর ইউনূস বাংলাদেশের গণমাধ্যমকে এমন ভাবে টুটি চেপে ধরেছেন যে একটা কিশোর, একজন ইউটিউব তারকা বলছি না, সে ইউটিউবে এসে বিশ্লেষণ করে, তো সে একদম জেনারেশন জির লোক, সে বারবার তুলে ধরছিল কি হচ্ছে ডক্টর ইউনূসের সময়ে। তাকে গুম করা হয়েছে, তাকে এপ্রিল মাস থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, অথচ গুমের ইতিহাস বলা হয় গত সরকার। আরেকটা বিষয় এখানে আসলে তুলে ধরতে হবে, যেটা বারবার আমরা বলেছি কিন্তু আবারও বলছি, সেটা হলো বাংলাদেশের সাব্বিরের নামটা বলেন, আমাদের যে সাব্বিরের কথা বলছি, সাব্বিরের কথাই বলছি আসলে। হ্যাঁ, সাব্বিরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, অথচ বলা হচ্ছিল যে শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন নাকি গুম খুন হয়েছে, কিন্তু সেসবগুলোর কোনো প্রমাণ, আরেকজন আয়নাঘর নিজেরা তৈরি করে নতুন আয়নাঘর বলতে বিষয়টাই তো অস্বাভাবিক, এই বিষয়টা তো আমরা আগে কখনো শুনিনি। এবং একজন গামছা, গোলাম আজমের ছেলে গামছা নিয়ে দেখালেন, উনি নাকি 12 বছর এই গামছা ব্যবহার করেছেন। আমরা নরসিংদীর মানুষ, আমরা গামছা প্রস্তুতকারক, আমাদের গামছা যদি 12 বছর টিকে থাকতো তাহলে তো ব্যবসায়ী শেষ হয়ে যেত। আমি আসলে বিষয়টা কত কত বিশ্রী ধরনের অভিনয়। অতএব বাংলাদেশের যে সাংবিধানিক ভাবে বাংলাদেশে কোনো ইন্টারিম সরকার নেই, এটা অসাংবিধানিক ভাবে ক্ষমতা দখল, এটার পিছনে জনগণ নেই, এটার পিছনে আপনারা জানেন পুলিশকে মেটিকুলাসলি ডিজাইন করে পুলিশকে বিচ্ছিন্ন করা হয়েছে, হত্যা করা হয়েছে, অতএব নিরাপত্তাহীনতা তৈরি করা হয়েছে। এবং আপনারা জানেন যে সেখানে স্নাইপার দিয়ে প্রায় 1000-এর উপর মানুষকে স্নাইপার দিয়ে গুলি করে হত্যা করা হয়েছে, যাতে রাষ্ট্রকে খেপিয়ে তোলা যায়। এবং প্রতি সেকেন্ডে আন্তর্জাতিক প্লেয়ারদের মাধ্যমে পৃথিবীর সমস্ত ইয়াং জেনারেশনের কাছে পৌঁছিয়ে দেওয়া হয়েছিল যে শেখ হাসিনা সমানে বাংলাদেশে গণহত্যা চালাচ্ছে, ছাত্রদেরকে হত্যা করছে। এটা আমেরিকান ইউনিভার্সিটির স্টুডেন্টরা পর্যন্ত আমার সাথে ডিবেটে গেল যে না, শেখ হাসিনা সেখানে করছে। আমি বললাম কোথায়, এটা এরকম কোনো রিপোর্টও নেই। এখন তারা নিজেরই আবার ইমেল ব্যাক করে যে আমরা তো ছিলাম, ডিসইনফরমেশন ছিলাম। অতএব বাংলাদেশের এই যে সরকার, এই সরকার কোনো ক্রমেই কোনো রাজনৈতিক নয়, যেটা হলো গণতান্ত্রিক নয়, নির্বাচিত নয়, সাংবিধানিক নয়। অতএব যে নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, সেখানে সেই সংবিধানে কোনো ক্রমেই সেই সরকারের প্রধানমন্ত্রী পদত্যাগ করলেও নবনির্বাচিত প্রধানমন্ত্রী না হওয়া পর্যন্ত উনি অলওয়েজ প্রধানমন্ত্রী। অতএব বাংলাদেশের যে বিষয়টা এখন ঘটেছে সেটা আন্তর্জাতিক মহলে একটা প্রেসিডেন্স হয়ে থাকবে, কারণ এই সরকারকে চলে যেতে হবে। এবং আমাদের ধারণা যে সরকার ছিল সাংবিধানিকভাবে বৈধ, তার কাছেই হয়তোবা বলছি এই কারণে, কারণ সময়ের সাথে সাথে অনেক কিছুই পরিবর্তনশীল। অতএব একটা নির্বাচিত সরকার ব্যবস্থায় অবশ্যই বাংলাদেশ ফিরে আসবে এবং অচিরেই। সেই জন্যই গণ আন্দোলনটুকু যেটা আজকে শুরু হয়ে গেল লন্ডনের মাটিতে, আমি স্যালুট জানাই সালাউদ্দিন ভাইকে, স্যালুট জানাই সালাউদ্দিন ভাই সহ সেখানকার জনমানুষকে যারা এই প্রদর্শন করতে পেরেছে যে বাংলাদেশ আইসোলেটেড না, এবং ওনার সেই যে মেটিকুলাসলি ডিজাইন, এটা কারিশমা এবং বা এটার কার্যকারিতা প্রায় শেষ পর্যায়ে তলানিতে চলে এসেছে। যে কোনো সময় শুধু ধাক্কাটুকু বাকি আমার মনে হচ্ছে। আর সেই সাথে সাথে আমি আরেকটা কথা বলে রাখি, যুক্তরাষ্ট্রের অবস্থান আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্পের সাথে আমি বলছি আর কি, এই যে বাংলাদেশের স্টারলিংকের যে ব্যবসা শুরু করেছিলেন ডক্টর ইউনূস, ইলন মাস্কের সম্পর্কের কথা আমরা জানি। অতএব ইলন মাস্ককে দিয়ে ডক্টর ইউনূস যে বিষয়টা বাংলাদেশে দেখাচ্ছিলেন বাংলাদেশের মানুষকে, যে ডোনাল্ড ট্রাম্পের সাথেও তার সম্পর্ক তৈরি হয়ে গেছে, সেটা সম্পূর্ণভাবেই কর্পূরের মতন উবে যাচ্ছে। অতএব সময় সবকিছু ডিসিশন হয়ে যাবে, আপনারা আরেকটু ধৈর্য ধরুন, সুসংবাদ অবশ্যই আসবে। ভাটির শার্দুল, বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, আওয়ামী লীগের শার্দুল, তিনি কিন্তু ফিরে এসেছেন।
এবং তাকে জনগণ ফুল দিয়ে বরণ করেছেন। ওই ভিডিও দেখে আমি কান্না করে ফেলেছি। আমার মনে হয়েছে যে হ্যাঁ, তিনি আমাদের তিনি আমাদের প্রতীক, যে আমরা মৃত্যুর মুখেও হার মানি না। সে সম্পর্কে জাহাঙ্গীর ভাই যদি কিছু বলতেন। এবং আজকে আমরা একদম শেষে চলে আবারও বলেন জাহাঙ্গীর ভাই, বলেন। আবারও ধন্যবাদ। হ্যাঁ, আবারও ধন্যবাদ আপনাদের দুইজনকে। সালাউদ্দিন ভাই, আপনার সাথে এইভাবে সংযুক্ত হতে পেরে আমিও সম্মানিত। আপনি যে কাজগুলো করে যাচ্ছেন সেটার জন্য আপনাকে আমি স্যালুট জানাচ্ছি। শুধু এটা নয়, কাজ মাত্র শুরু, কাজ শেষ হবে তখন যখন দেশকে সম্পূর্ণ শত্রুমুক্ত করা যাবে। আমাদের গত 7 দিনের যে প্রচেষ্টায় ইতিমধ্যে কানাডা থেকে সাগর ভাই, আমাদের সাংবাদিক সাগর ভাই জানিয়েছেন যে নিখোঁজ বলে আলোচিত ইউটিউবার সাব্বির কে পুলিশ স্বীকার করেছে, গ্রেফতার করেছে। এটা উনি পোস্ট করেছেন গত 1-2 মিনিট আগে। অতএব বিশ্বব্যাপী যে ক্যাম্পেইনটা হলো সেখান থেকে একটা রেজাল্ট তৈরি হলো যে সাব্বির পুলিশের কাস্টডিতে আছে, কিন্তু উনি প্রশ্ন রেখে গেলেন, সাগর ভাই নিজেই প্রশ্ন রেখে গেলেন যে ইউনূসের শাসনে মত প্রকাশের স্বাধীনতা কি অসাধারণ নমুনা। এই ছেলেটা না রাজনীতি করে, না ছাত্রলীগ করে, না আওয়ামী লীগ করে। এই ছেলেটা শুধু সেই ইউটিউবে কথা বলে বলে তাকে গত এপ্রিল মাস থেকে বিনা বিচারে আটক করা হয়েছে। বাংলাদেশের প্রায় প্রতিটি সম্মানিত আমার সিনিয়র সাংবাদিকদেরকে ফেব্রিকেটেড হত্যা মামলায় আসামি করে তাদেরকে জেলে রাখা হয়েছে। আজকে 10 জুন, কিছুক্ষণ আগে সংবাদ আসলো, শার্লট আমার একজন কলিগ, সিনিয়র সাংবাদিক, সুইস সাংবাদিক, তিনি লিখে পাঠিয়েছেন যে ফারজানা রূপার মা একটু আগে মারা গিয়েছেন এবং ফারজানা রূপাকে তার মার লাশ দেখতে দেওয়া হয়নি। এই যে আমার এখানে দেখাচ্ছে। অতএব বিষয়গুলো আমরা বলছি যে প্রতি সেকেন্ডে ইনফরমেশন আসছে এবং ইনফরমেশনে যে সামাজিক বন্ধনগুলোকে যেভাবে নষ্ট করা হচ্ছে, বিচ্ছিন্ন করা হচ্ছে, ছিঁড়ে দেওয়া হচ্ছে, সেটা এই যে ব্লেম, যে ছাত্র মারা হয়েছে, সেই ছাত্রদেরকে কারা হত্যা করেছে, কি পরিকল্পনায় হত্যা করেছে এবং রাষ্ট্রকে খেপিয়ে তোলার যে পরিকল্পনা ছিল সেটা যে এখন প্রমাণিত, সেটা থেকে দেখা যাচ্ছে যে এই ফারজানা রূপার কাজ, একজন জার্নালিজম ইজ নট এ ক্রাইম। আমরা স্টেট ডিপার্টমেন্টে, হোয়াইট হাউসে প্রতিনিয়ত তাদের মুখ থেকে আমরা শুনি, আমরা বলি যে জার্নালিজম ইজ নট এ ক্রাইম। প্রশ্ন করা আমার অধিকার, আপনি উত্তর না দেওয়া আপনার অধিকার, কিন্তু প্রশ্ন করার জন্য আপনি আমাকে জেলে রাখবেন, প্রশ্ন করার জন্য। এবং আমেরিকার প্রত্যেকটা সরকারের সময় সমস্ত বহু সিনিয়র সাংবাদিকরা তাদের আমেরিকান প্রেসিডেন্টের সাথে বিশ্ব ভ্রমণ করেন, তাদেরকে কভার করেন, আপনারা জানেন, এটা সাংবাদিকরা সকলেই জানেন। সেখানে বাংলাদেশের যে সকল সাংবাদিকরা 15 বছর ধরে তৎকালীন সরকারের প্রধানকে কভার করতেন, এর জন্য তাকে জেলে রাখতে হবে এবং বিনা বিচারে। এটা অস্বাভাবিক একটা, বাংলাদেশের বিচার ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। বাংলাদেশের হিন্দু সিনিয়র লিডার, ওনাকে বিনা বিচারে গ্রেফতার করে রাষ্ট্রদ্রোহী মামলায় আটক করে রাখা হয়েছে। এই হলো বাংলাদেশের বর্তমান ইস্যুগুলো রিপিট করে বলা, যাতে আমাদের আসলে মনে থাকে যে ডক্টর ইউনূস কি করেছেন। তারপরে সামাজিকভাবে অসম্মান তৈরি করা। আমরা যে প্রেসিডেন্টের কথা বলছি, যিনি পরপর 2 বার প্রেসিডেন্ট ছিলেন বাংলাদেশের, আব্দুল হামিদ, আমার বাড়ি থেকে ওনার বাড়িও তেমন বেশি দূরত্বের নয়, এয়ার ডিস্টেন্সে 10 মাইলের ভিতরে, এইভাবে হয়তোবা 15 থেকে 20 মাইল। কিন্তু বিষয়টা হলো যে দেখুন, বলা হলো যে শেখ হাসিনা পালিয়ে গেছেন, কথাটা সম্পূর্ণ মিথ্যা। এটা একটি প্রমাণ হলো এই প্রেসিডেন্ট আব্দুল হামিদ যখন বিদেশ গেলেন, লিগ্যাল উপায়ে গেলেন, সরকার থেকে শুধু প্রচার করা হলো না, সরকার মিডিয়াকে এমনভাবে কন্ট্রোল করে প্রচার করলেন এবং সিম্বলিকলি কয়েকজন সরকারি কর্মকর্তা বা পুলিশের চাকরি পর্যন্ত খেয়ে ফেললেন। এবং বর্তমান স্বরাষ্ট্র, ওনাকে অনেকে উন্মাদ বলে ডাকেন, সেই উন্মাদ বলেছেন ইন্টারপোল দিয়ে আব্দুল হামিদ প্রেসিডেন্টকে ফিরিয়ে আনবেন। আরে আপনি নিজের দিকে তাকান, উনি বাংলাদেশের একজন 2 বারের প্রেসিডেন্ট, উনি আমৃত্যু প্রেসিডেন্সিয়াল, এই যে তার সিকিউরিটি এবং সম্মান, সেটা আপনি এই সম্মানটুকু না দেওয়াটা আপনার রাষ্ট্রদ্রোহিতা। এবং যেহেতু প্রেসিডেন্টের
বিরুদ্ধে কোনো ধরনের ইয়ে নেই, যেটাকে বলে বিচারাধীন কোনো মামলা নেই, এবং সেসবগুলো করতে হলে আমি জানি না, আমি না জেনে বলছি, কিন্তু এটা না জানাটা একদম না জানা নয়। সেটা হলো যে একজন রাষ্ট্রপতিকে আপনি গ্রেফতার করার পূর্বে নিশ্চয়ই অনেকগুলো প্রসিডিওর করতে হয়, বা বাধা দিতে গেলে, কাজে বাধা দিতে গেলে। অতএব উনি গেছেন ওনার ব্যক্তিগত কাজে যেতে পারেন, উনি একজন স্বাধীন দেশের একজন ভিআইপি নাগরিক, প্রটেক্টেড নাগরিক, সে বিদেশ যাবে, এটা তো চুরি করে যাবে কিভাবে, পালিয়ে যাবে কি করে? অতএব এই পালিয়ে যাওয়াটাই তো একটা একটা প্রপাগান্ডা। অতএব উনি ফিরে এসে প্রমাণ করেছেন, উনি ফিরে এসে শুধু নিজকে প্রমাণ করেননি, উনি প্রমাণ করেছেন যে শেখ হাসিনা পালিয়ে যায়নি। কারণ শেখ হাসিনা কে সসম্মানে বিমানে তুলে গার্ড দিয়ে অন্য একটি রাষ্ট্রে অতিথি হিসাবে পৌঁছিয়ে দিয়ে সেই বিমান আবার দেশে ফিরে এসে তারা তাদের চাকরিতে বহাল আছেন। অতএব আমি দস্তগীর জাহাঙ্গীরকে যদি গার্ড দিয়ে আপনারা পুশ করে নিয়ে কোথাও রেখে আসেন, আমার হাতে তো অস্ত্র নেই, আমার হাতে তো ইয়ে নেই যে এখন আপনার এসে, তারা কিন্তু বলছে না, বলছে যারা ক্ষমতা দখল করেছে ডক্টর ইউনূস, যে শেখ হাসিনা পালিয়ে গেছেন। শেখ হাসিনা পালিয়ে যাননি। শেখ হাসিনাকে আপনারা পুশ করে জোর করে হয়তোবা উনি হয়তোবা রাজি হয়েছেন এই কারণে যে জীবন রক্ষা করা কিন্তু পলিটিক্যাল ফিগারদের জীবন রক্ষা করা একটা বেসিক বিষয়, যাতে করে সে আবার সংগ্রামটা চালিয়ে নিতে পারে। অতএব আমি বলবো যে আপনি যেটা বলছেন, যেভাবে আমাদের প্রেসিডেন্ট আব্দুল হামিদ ভাই বলি আমরা ছোটকাল থেকে, হামিদ ভাই যেভাবে বীর দর্পে বাংলাদেশে ফিরে এসে, যেখানে প্রত্যেকটি আওয়ামী লীগ কর্মীর জীবন ইয়ের মুখে। হ্যাঁ, আমি কি বন্ধ করব? না, জয় বাংলা, ভিক্টরি দেখাচ্ছি যারা আমাদেরকে করে তাদের জন্য। জয় বাংলা, আবারও বলছি, এই বিষয়টা বলে নিই, জয় বাংলা বাংলাদেশের স্লোগান, জয় বাংলা বাঙালির স্লোগান, জয় বাংলা কোনো একটি রাজনৈতিক দলের স্লোগান নয়। কিন্তু যেহেতু বাংলাদেশের স্বাধীনতার পক্ষে দাঁড়িয়ে থাকে শুধু একটি মাত্র রাজনৈতিক দল, বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশের অস্তিত্বের উপর আঘাত হানলে যখন একটি রাজনৈতিক দলই প্রতিবাদ করে, তাহলে তাদের জয় বাংলা বললে আমার আর আপনার বাঁধবে কেন? আমি যে কাজগুলো করি ওয়াশিংটন ডিসিতে, সালাউদ্দিন ভাই যে কাজগুলো করছেন, আমি আমার কথা বলবো, আমি বাংলাদেশের পক্ষে কাজ করছি, আমি জয় বাংলার পক্ষে কাজ করছি, আমি বঙ্গবন্ধুর পক্ষে কাজ করছি, আমি ৭১-এর পক্ষে কাজ করছি। এর ফসল তোলার একমাত্র পার্টি যেটা, সেটা হল বাংলাদেশ আওয়ামী লীগ। এবং সেই বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের জনগণের সবচেয়ে নিম্নতম সাপোর্ট হলো 30%, নিম্নতম। আপনি যদি কনজারভেটিভলি বলেন, 18 কোটি মানুষের 30% মানুষ কত হয়? 8 কোটি মানুষ তো এখানেই ওই রয়ে গেল আওয়ামী লীগের সাপোর্টার হিসাবে। এবং এই এত বড় বাংলাদেশি জনগোষ্ঠীকে বাদ রেখে আপনারা নির্বাচন করবেন? বাংলাদেশ আওয়ামী লীগের জন্ম থেকে আজ পর্যন্ত তারা সকল নির্বাচনে অংশগ্রহণ করেছে, এবং সকল নির্বাচনে তারা মিনিমাম 30% ভোট পেয়েছে। এবং বাংলাদেশ আওয়ামী লীগকে নির্বাচনে না রাখার অর্থ হলো নিজেদের জন্য অন্ধকূপ সৃষ্টি করা। বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে নির্বাচন হওয়াটা নট অনলি অস্বাভাবিক, এটা হওয়াটাই আপনারা চেষ্টা করতে পারেন। কিন্তু আজকে লন্ডনের অবস্থা দেখলেন। আব্দুল হামিদ ভাই, আপনাকে আমি দস্তগীর জাহাঙ্গীর কিভাবে বলবো, আমাদের প্রেসিডেন্ট সম্মানিত মহামান্য, বাংলাদেশে একজনকেই মহামান্য বলা হয় আইনগতভাবে, এটা সকল আইনজীবীদের বলা উচিত। ব্যক্তি একজন যিনি মহামান্য, উনি হলেন বাংলাদেশের প্রেসিডেন্ট, এবং বাংলাদেশের প্রেসিডেন্ট যেই হোক, যেই সময় হোক, উনি হলেন মহামান্য। এই মহামান্য ব্যক্তি আব্দুল হামিদ ভাই, আপনি বাংলাদেশে ফিরে এসে প্রমাণ করলেন আওয়ামী লীগের নেতৃবর্গ আপনারা পালিয়ে যান না, আপনারা জীবন রক্ষার্থে এখন সেফ জোনে হয়তো বা কেউ কেউ আছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে পালিয়ে যাননি, ওনাকে সসম্মানে অন্য একটি রাষ্ট্রে অতিথি হিসাবে দিয়ে আসা হয়েছে। আমরা আশা করব যেইভাবে বঙ্গ শার্দুল বলছেন, ওনার নাম আব্দুল হামিদ, বা ভাটির শার্দুল আব্দুল হামিদ প্রেসিডেন্ট, উনি যেভাবে ফিরে এসেছেন, আমরা আশা করছি বাংলাদেশ সসম্মানে তার আগের জায়গায় ফিরে যাবে। জয় বাংলা। অনেক ধন্যবাদ। আমি আসলে মানে হামিদ চাচাকে নিয়ে যখন বাজে কথা বলছিল, তখন আমি শুধু প্রে করছিলাম, আমার তো আর কোনো ক্ষমতা নেই, হ্যাঁ, দোয়া করা ছাড়া। কিন্তু উনি যখন ফিরে এসছে, আমি তখন থেকে আমার শুধু ওনার নাম মনে পড়লেই চোখ দিয়ে পানি পড়ে আসছে। কারণ আমার আব্বার কথা মনে পড়ছে, আব্বা কিভাবে করে কথা বলতো। স্বাভাবিকভাবে আমার বাবা আজকে নেই, হামিদ চাচা আছেন, উনার অসম্মান আমাকে অনেক কষ্ট দিয়েছে। আজকে তিনি ফিরে এসে জয় বাংলার প্রতিটা মানুষের সম্মান রক্ষা করেছেন। অসংখ্য ধন্যবাদ। আমাদের অনুষ্ঠানের মাধ্যমে আমি সবাইকে সবার পক্ষ থেকে আমাদের হামিদ চাচার দীর্ঘায়ু কামনা
দীর্ঘ আয়ু কামনা করছি। আমি বারবার চাচা বলছি, অনেকের ভাই। হ্যাঁ, তো আমাদের সাবেক প্রেসিডেন্টের দীর্ঘায়ু কামনা করছি। এবং এই প্রসঙ্গে আজকে একটা কথা বলতে চাই, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিনা শওকত আলী সাগর ভাই, শওকত আলী সাগর ভাইকে আমি অনেক কৃতজ্ঞতা জানাতে চাই, কারণ 2017 সাল থেকে আমার ইতি থেকে শেখ নাহার হওয়ার পেছনে সাগর ভাইয়ের অনেক অবদান। তিনি পর্দার আড়ালে থেকে সবসময় আমার সাথে থাকেন এবং আমার ব্যক্তিগত প্রফেশনাল যে আমার লাইফ কোচিং থেকে শুরু করে ইয়র্ক ইউনিভার্সিটিতে লেখাপড়া করা এবং এই যে আজকে আমরা যে কার্যক্রমটা চালাচ্ছি অগ্নিশিখা 71, সেটার ক্ষেত্রেও বিভিন্ন সময় তিনি পাশে আছেন একজন পর্দার আড়ালের মানুষ হিসেবে। আমি আজকে সুযোগ পেয়েছি, তাই ধন্যবাদ জানাচ্ছি। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। সালাউদ্দিন ভাইকে অনেক ধন্যবাদ। সালাউদ্দিন ভাই আজকে অনেক ভালো কাজ করেছেন। দস্তগীর ভাইকে ধন্যবাদ। সেই সাথে আপনারা যারা অডিয়েন্স আছেন আপনাদের সবার কাছে কৃতজ্ঞতা জানাই। আমি বলবো যে আমাদের এই প্রক্রিয়াটা চলমান, আমরা একসাথে এগিয়ে যাব। এই যে দস্তগীর ভাই যেটা বলেছেন যে যেভাবে আমাদের সাবেক রাষ্ট্রপতি ফিরে এসছেন সসম্মানে, তেমনি আওয়ামী লীগের সবাই ফিরে আসবেন, জয় বাংলার সবাই ফিরে আসবেন। যারা আজকে জেলখানায় আছেন, যারা আজকে অন্তরীণ আছেন, যারা আজকে বিভিন্ন জায়গায় থাকতে বাধ্য হচ্ছেন, আপনাদের সবাইকে ঈদের আবারও শুভেচ্ছা জানাই। কারণ লন্ডনে আমাদের সত্যিকার অর্থেই একটা বিপ্লব শুরু হয়েছে। সেই বিপ্লব পৃথিবীর সব প্রান্তে ছড়িয়ে পড়ুক, বাংলার প্রতি প্রান্তে ছড়িয়ে পড়ুক। তৃণমূলকে ভালোবাসা। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা রইল। আগামী অনুষ্ঠান দেখার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আরেকটা স্লোগান, লন্ডনে একটা স্লোগান বারবার শুনতে পাচ্ছিলাম, ইউনূস তুই তওবা কর, শেখ হাসিনার পায়ে ধর। এই স্লোগানটা আমার কাছে খুব অবাক লেগেছে, কিন্তু আমার কানের মধ্যে বাজছে, তাই আপনাদের সাথে শেষ বেলায় আবারও বলছি যে এটা তাদের স্লোগান। তা আমি ইউনূস সাহেবকে বলবো, আপনি একজন মুরব্বী মানুষ, আপনাকে মানুষ এরকম করে কথা বলছে, আমার খুব খারাপ লাগছে। আপনি যদি সসম্মানে চলে যান তাহলে আমরা খুব কৃতজ্ঞ থাকি। অনেক ধন্যবাদ সবাইকে। সসম্মানে আই এম সরি ইন্টারাপ্ট করার জন্য, শেষ করে ফেলছিলেন। সসম্মানে উনি কোথায় যাবে? উনি বাংলাদেশেই থাকতে হবে, কারণ বাংলাদেশের কাশিমপুর সহ বহু জায়গা রয়েছে যেখানে উনি বাংলাদেশের যে অ্যাট্রোসিটি উনি করেছেন গত 10 মাসে বা সামনে, সেই সবগুলোর হিসাব নিকাশ ওনাকে সেই লগ্নি ব্যবসার মতন উনি যেরকম মানুষের ঘর বাড়ি পশু পাখি ধরে নিয়ে আসেন, ওনাকেও সেই হিসাবটুকু সে দিয়ে যেতে হবে। এটাই তো বাংলাদেশের মানুষের একমাত্র দাবি, তাই নয় কি? ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, অনেক ধন্যবাদ জাহাঙ্গীর ভাই। মানে আমি একটু নাইস হওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু উনি যে পরিমাণ আমাদের ভাইদের জবাই করেছেন, পুড়িয়েছেন, উনার লোকজন ধর্ষণ করেছে, বিভিন্ন কাজ যা করেছে, আসলে উনি যদি চলে যায় তাহলে তো এই বিচার হবে না। উনার বাংলার মাটিতে থাকতে হবে এবং উনার সত্যিকারের বিচারটা হতে হবে, যেন উনার বিচার দেখে ভবিষ্যতে আর কেউ সাহস না করে এইরকম অন্যায় কাজ করার। এখন ঠিক আছে ভাইয়া? একদম। জয় বাংলা। অনেক ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সবাইকে শুভেচ্ছা। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আবারও কথা হবে আগামী অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই।